সিলেট থেকে একটা ঘটনার সূত্রপাত হয়। এইটার প্রতিশোধ নেওয়ার জন্যে কুড়িগ্রাম জেলার এই বড়াইবাড়িতে আক্রমণ করে বিএসএফ। মানে কতজন? এতজন বলতে কতজন ইন্ডিয়ান অফিসার মারা গিয়েছিল বা আমরা সোলজার মারা দেখেছি গিয়েছিল? যেটা আমাদের কাছে ধরা ডেড বডি ছিল ১৬টা। ফজলুর রহমান সাহেব ইন্টারভিউতে বলেছেন যে প্রায় ৪ শতাধিক লোক সেদিন মারা গিয়েছিল, ৪ শতাধিক সৈন্য মারা গিয়েছিল। যারা দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে তাদের পরিবারকে তো রাষ্ট্রীয় খেতাব দিয়ে রাষ্ট্র আরো সহযোগিতা করবে, বাংলাদেশে উল্টা, এটা কেন হলো? মেজর মহসিন করি, আপনার কাছে আমি একটু জানতে চাই, মানে এই সম্ভবত আমার যদি স্মৃতি প্রতারণা না করে ১৯৯৯ সালে এই সংঘর্ষের না, ঘটনাটা ২০০১। ঘটে। ২০০১-এ, ওকে। তো আপনি কি আমাদের দর্শক শ্রোতাদের বলবেন, আমাদের অনেক ইয়াঙ্গার জেনারেশন আছে যাদের জন্মই হয়তো বা ২০০১-এর পরে হয়েছে, আপনি কি সংক্ষেপে একটু ঘটনাটা আমাদেরকে বলবেন যে কি হয়েছিল তাদের জন্য, যারা এই ঘটনাটা জানেন না? আচ্ছা, ঘটনাটা ছিল আসলে দুটো ঘটনা। মানে এইটার একটা টেইল আছে, যেটা হলো যে সিলেট থেকে একটা ঘটনার সূত্রপাত হয়। এইটার প্রতিশোধ নেওয়ার জন্যে কুড়িগ্রাম জেলার এই বড়াইবাড়িতে আক্রমণ করে বিএসএফ, এবং সেখানে প্রচণ্ডভাবে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়, এইটার প্রতিশোধ নেওয়ার জন্যেই সেই সময়ে ভারতীয় মিডিয়া তাদের পার্লামেন্ট প্রসিডিং এগুলোতে আমি দেখেছি, ফলো করে তারা বলছিল যে আমরা প্রতিশোধ নিব। বা কিছু আর্মি অফিসার বা অন্য ডিফেন্স অফিসার ছিল যারা এমপি, তারা বলছিল যে আমরা এখনই বাংলাদেশকে অ্যাটাক করব, যে আমাদের এত লোক মেরে ফেললো, ওদের অফিসারও মারা গেছে। তো এর মধ্যে মানে কতজন? এতজন বলতে কতজন ইন্ডিয়ান অফিসার মারা গিয়েছিল বা আমরা সোলজার মারা দেখেছি গিয়েছিল? যেটা আমাদের কাছে ধরা ডেড বডি ছিল ১৬টা, আর ২ জন জীবন্ত ধরা হয়েছিল। বাট ওরা উইথড্রলের সময় যে পরিমাণ লোক মারা গেছে, তাদের ডেড বডি ওরা নিয়ে যায় এবং পুড়ায় দেয়, আত্মীয়-স্বজন কেউ দেয় নাই। তো এটা 100 এর কাছে যাবে, নট লেস দ্যান দিস। সোহেব আহমেদ, আমি একটু এই ঘটনার সাথে যোগ করতে চাই। আমার একটা বিরাট কাজ আছে এই রৌমারি নিয়ে। আচ্ছা। তো আমি যেটা যোগ করতে চাই, আপনি বিষয়টা তুলে এনেছেন। আমি একটা ডকুমেন্টারি করি ২০০৭ সালে, এটা বর্ডার, এটা অনলাইনে আছে জিনিসটা। সেখানে আমি সরেজমিনে রৌমারি পরিদর্শন করেছি। খুবই রিমোট এরিয়া, দুর্গম এরিয়া। এটা এখনো ওখানে গাড়ি দিয়ে যাওয়া যায় কিনা আমি জানি না। আমি ৩-৪টি নৌকা বেয়ে তারপরে আমি ওই রৌমারিতে গিয়েছিলাম এবং একটি ডকুমেন্টারি করেছিলাম। এবং আমি একবার সীমান্ত এলাকার মানুষের সাথে কথা বলেছি। ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কাঁধে, মানে আপনার বাংলাদেশি বিডিআরদের রাইফেল বহন করে নিয়ে গেছিল, বিভিন্ন অস্ত্র নিয়ে গেছিল, এই ধরনের যুবকদের সাথে আমি কথা বলেছি। তো আসলে খুব খুব ইন্টারেস্টিং একটি ঘটনা। যে ঘটনাটি উনি ঠিকই বলেছেন মেজর মহসিনুল করিম, যে রাষ্ট্র এটাকে কোনো স্বীকৃতি দেয় নাই। আমি দাবি করতে পারি যে আমি ২০০৭ সালে এটা নিয়ে আমি ডকুমেন্টারি করেছিলাম। তো আমি যেটা বলতে চাই, সেখানে এই বিজয়ের একটা মেইন কারণ ছিল হলো বাংলাদেশের সীমান্তবর্তী জনগণ। এই জনগণই কিন্তু প্রথম এই বিডিআর ক্যাম্পে এসে জানায় যে যে এখানে বিএসএফ এর লোকেরা সীমান্ত পার হয়ে আমাদের এই বিউপি ক্যাম্পের দিকে আসছে। যেই লোকটি এই খবরটি দিয়েছিলেন, সেই লোকটির সাথে ইন্টারভিউ আমি নিয়েছিলাম, আমার ডকুমেন্টারিটা দেখলে বুঝবেন। যার কারণে তখন কিন্তু আপনার এই বিউপি ক্যাম্পের, বাংলাদেশ ক্যাম্পের যারা লোক ছিল, তারা হলো আপনার ডিফেন্সিভ অবস্থায় ছিল এবং তারা প্রস্তুত অবস্থায়, বিএসএফ মনে করছিল অপ্রস্তুত অবস্থায় ওই ক্যাম্পটিকে দখল করে নিবে। কিন্তু ইন দ্য মিন টাইম গ্রামবাসী জানানোর কারণে তারা যে প্রস্তুতি নিয়েছিল, যার কারণে উনি বলেছেন ১৭ জন। আমার কাছে ফজলুর রহমান সাহেব ইন্টারভিউতে বলেছেন যে প্রায় ৪ শতাধিক লোক সেদিন মারা গিয়েছিল, ৪ শতাধিক সৈন্য মারা গিয়েছিল এবং তারা এই ডেড বডিগুলো এখানে নিয়ে গিয়েছিল, নিয়ে তুরা নামক একটা জায়গায়, সে তুরাতে গিয়ে সেগুলাকে, ডেড বডিগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। এই যে বাংলাদেশে ৩ জন সেনা, মানে আপনার বিডিআর এর সদস্য মারা গেলেন, তাদের একজনের বাড়ি আমি ভ্রমণ করেছি। খুবই নির্মম অবস্থায় জীবন ধারণ করেছেন, রাষ্ট্র তাদের কোনো ব্যবস্থা নেই। তার ছেলে মেয়ে এগুলো খুব ছোট ছোট ছিল। আমি যে সময় গিয়েছিলাম, একটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, আর তার ছোট মেয়েটা মনে হয় ক্লাস 4-এ পড়ে। এই অবস্থায় আমি ইন্টারভিউটা নিয়েছিলাম। একটা ছোট্ট ঘরের মধ্যে তারা ছিল, রাষ্ট্র তাদের কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে সময়, মানে এই যে রাষ্ট্র অন্য দেশ হলে তো পরে বা স্বাভাবিকভাবে যারা দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে তাদের পরিবারকে তো রাষ্ট্রীয় খেতাব দিয়ে রাষ্ট্র আরো সহযোগিতা করবে, বাংলাদেশে উল্টা, এটা কেন হলো? এটা এটা হলো, ধরেন যে আমি যেটা মনে করি, এক ধরনের হীনমন্যতা, নমনীয়তা তারা মনে করেছেন, বা বিষয়টাকে এভাবে সলভ করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি, যে এটা একটা ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে হয়েছে, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে আর আলোচনা না করি।
রিকগনাইজ করলাম না, এটা একটা এটাকে আর তাদের ছোট রিকগনাইজ করা ঘটনা, বাড়তে তাদের ভুল দেয়া, বোঝাবুঝি। যাতে সম্পর্কটার আর অবনতি না হয়। কিন্তু এটা জি খুব দরকার ছিল। বর্তমান প্রেক্ষাপটে যে ১৭ বছর আমরা যে ভারতের আধিপত্যবাদী রাজনীতি আমরা দেখেছি, আমাদের তরুণ যুবকদের ২০০০ লোকের প্রাণের বিনিময়ে, শত শত মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা যে ভারতীয় আধিপত্যবাদ থেকে একটা স্বৈরাচারী সরকারকে সরিয়ে আবার আমরা নতুন বাংলাদেশ গড়বার চেষ্টা করছি। এই প্রেক্ষাপটে মেজর মহসিনুল করিমরা যে উদ্যোগটা নিয়েছেন, তারা সেখানে গিয়েছেন। আই সেলিউট দিস উদ্যোগ। এবং আমি মনে করি জি এটা শুধু মেজরদের পক্ষ থেকে না, জনপরিসরে পাবলিক স্ফিয়ারে এই আলোচনাটা খুব জোরালোভাবে আসা জি দরকার। এই যে ৩ জন শহীদ হলেন, এই শহীদদেরকে বীরোত্তম, বীর বিক্রম খেতাব দেয়া যায় কিনা, এই দাবি কিন্তু আমি তুলেছিলাম।